আমার পক্ষে আপনার মতো এক বাচ্চার বাবাকে বিয়ে করা কখনোই সম্ভব না। তাছাড়াও আপনি আমার বাবার বন্ধু ছিলেন, সম্পর্কে আমার চাচা হন আপনি। নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করার কথা কি করে আপনি ভাবতে পারলেন সীমান্ত চাচা? মেয়েটা ঝাড়ঝাড়ো কথায় তার ঠিক সামনে পায়ের উপর পা তুলে বসা সীমান্ত নামের পুরুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। দুই আঙুলের মাঝে চেপে ধরে সিগারেটে টান দিতে দিতে সীমান্তা তীক্ষ্ণ দৃষ্টিতে শৈলকে পর্যবেক্ষণ করেছে। সীমান্তের বয়স প্রায় ৩৩ হবে। তবে শরীরে শক্ত বানানোর জন্য বয়স তেমন একটা বোঝা যায় না, এই ২৭-২৮ এর মতো মনে হয়নি আর কি। উজ্জ্বল শ্যামলা রক্ত চেহারা আর সুঠাম দেহের অধিকারী পুরুষের চেহারা মন্দ নয়। তার উপর সীমান্তের পরনে শুভ্র পায়জামা, পাঞ্জাবির ওপর কালো চাদরটা আলাদা আভিজাত্য বহন করে। কি ভেবেছে বাড়ির কয়েকটা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে ভয় দেখালে আমি থরথর করে কাঁপতে কাঁপতে আপনার সামনে এসে হাজির হব? নিজেকে আপনার কাছে সঁপে দেব কখনোই না। আমি আপনাকে ভাই ভয় পাই না। সীমান্ত উঠে দাঁড়ায়। নিজের নিঃশব্দে হয়ে আসা সিগারেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে পা দিয়ে পিষে নেয়। তারপর পূর্বের আবগীয় চেহারা বজায় রেখে শৈলশীর দিকে ধীরে ধীরে আগ্রাতে থাকে। সীমান্তাকে নিজের খুব কাছে আসতে দেখে শৈলশীর বুকে ধুকপুকানি বাড়তে থাকে। সেও এক পা দুপা করে পেঁচাতে থাকে। কি করছেন? আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি কিন্তু তাহলে চিৎকার করব। ষোড়শী বুদ্ধিহীন কথায় সীমান্তের ভীষণই হাসি পায়। হঠাৎই সীমান্তাকে শব্দ করে হাসতে দেখে শৈলশী অবিশ্বাস দেখে খানিক তাকিয়ে থাকে। সে কিছুই বুঝে উঠতে পারছে না এখানে সীমান্তর হাসির মতো কি পেল। আপনি হাসছেন কেন? আমি কিন্তু মজা করছি না। সত্যি সত্যি চিৎকার করে লোক জড়ো করবো বলবো দিলাম। চিৎকার করবে? করো, আমার কোনো সমস্যা নেই। এমনিতেও কিছুদিন পর সকাল বিকাল তোমার ঘ্যানঘানানি আমার সহ্য করতে হবে। এখন থেকেই প্র্যাকটিস করলে আমার জন্য ভালো হবে। যত ইচ্ছে তত চিৎকার কর। আমার নারীর চিৎকার আমি শুনবো, অন্য কোনো পুরুষ তো আর শুনছে না। আপনার নারী মানে আমি আবার কবে থেকে আপনার নারী হলাম? হতে বেশি দেরি নেই শৈলসী, শীঘ্রই তোমার স্থান হবে আমার বুকের পাঁজরের মাঝে। এ কথা শোনা মাত্রই শৈলসী নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। হাতে কাচের একটা চুড়ি ছিল, সেটাই সীমান্তের সামনে উঁচিয়ে ধরে কাট গলায় বললে, আমাকে দ্বিতীয়বার ছোঁয়ার চেষ্টা করলে এক্ষুনি এই ছুরির আপনার বুকে বসাবো। ও তাই নাকি? এই বলে সীমান্ত ঝড়ের গতিতে শৈলশীর হাত চেপে ধরে কৌশলে ছুরিটা নিজের কবজায় নিয়ে নেয়। তারপর শৈলশীকে পেছন থেকে ঝাপটে ধরে তার গলার সামনে ছুরিটা ধরে বলে, তুমি কাকে ছুরি চালানোর ভয় দেখাচ্ছ শৈলশী? সীমান্তা চৌধুরীকে, যে কিনা প্রতিদিন গোটা দশেককে মানুষ মার্ডার করে। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ধরবেন না আমায়? শৈলশী নিজের সর্বাত্মক চেষ্টা করেছে সীমান্তর হাত থেকে ছাড়া পাওয়ার, কিন্তু তাতে তেমন কোনো লাভই হচ্ছে না। সীমান্তার বিশালাকার শরীরের শক্তি প্রচুর, তার সামনে টিকে থাকা শৈলশীর পক্ষে সম্ভব নয়। এদিকে শৈলশীর ছোট শরীরে ধরফরানি সীমান্তর ভীষণই উপভোগ করেছে। সে তৎক্ষণে শৈলশীর চুলে মুখ গুজে মন মাতানো সুবাস প্রাণ ভরে দিয়ে নিচ্ছে। সেই সাথে দুই তিনখানা চুমুও বসিয়ে দিয়েছে শৈলশীর নগ্ন ঘাড়ের উপর। মনের আশা মিটিয়ে মেয়ালি গন্ধ নেওয়া শেষ হলে সীমান্তা শৈলশীকে ছেড়ে দেয়। বেচারি তখন কেঁদে কেটে একাকার অবস্থা, চুলগুলো এলোমেলো হয়ে পাগলের মতো দেখাচ্ছে। গায়ের ওড়নাটা শক্ত করে চেপে ধরে শৈলশী বলে, কি ভেবেছ জোর করে আমার শরীর ভোগ করবেন? সেটা কখনোই হবে না। গায়ের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেব, তবুও আপনাকে এই শরীর ছুঁয়ে দেখতে দেব না। সীমান্তর এ ও এবার মেজাজ তিরিক্ষে হয়ে আসে। গরম তৈরি শৈলশীর দিকে তাকিয়ে তার থুতনি চেপে ধরে, ভালোবেসে তাকে বিয়ে করেছিল না যে তার সব আবদার জেদ আমি মেনে নিব? 50 লক্ষ দিয়ে কিনেছি তোকে, টাকা তো আমি উসুল করেই ছাড়বো। আমি যে তোকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিতে চাইছি, এটাই তোর ভাগ্য। উচিত ছিল এসব বিয়ে ধার না করে জোর করে তোর সাথে রাত কাটানো। শৈলসের চোখ আবারও ঘোলা হয়ে আসে। সীমান্তের বলা কথাগুলো মিথ্যে নয়। সীমান্তের কাছ থেকে তার বড় ভাই সাদ 7-8 টাকা এনেছিল জুয়া খেলবে বলে।
শর্ত ছিল টাকা ফেরত দিতে না পারলে সাদাত নিজের বোনকে সীমান্তর হাতে তুলে দেবে। জুয়া হেরে সাদাত এখন নিঃস্ব, বাড়ি ভিটেটাও বেচে দেওয়া উপক্রম, আর বাকি রইল সীমান্তের দেওয়া পরিশোধ। অগত্য এক প্রকার নিরুপায় হয়ে সাদাত শৈলসীকে সীমান্তের হাতে তুলে দিতে রাজি হয়। শৈলসী সীমান্তের কথা পিঠে আরেকটা কথা বলতে যাবে, ঠিক তখনই বদ্ধ রুমের দরজা হাট করে খোলার শব্দ হয়। তারা দুজনই পেছনে তাকায়। শৈলসী দেখতে প্রায় এক বড় বছরের ছোট ছেলে ছোট পা ফেলে সীমান্তের দিকে এগিয়ে আসছে। সীমান্তের মুখ থেকে কালো মেঘ সরে গিয়ে তখন মিটিমিটি হাসি রেখা দেখা যায়। বাচ্চাটাকে কোলে তুলে সে তার সারা মুখে আলতো করে চুমু খেয়ে থাকে। ছেলেটাও বাবার আদর পেয়ে হাসিতে ফেটে পড়ে। আধো আধো গলায় বলে ওঠে, পাপা তমো তো তরতুরি লাগছে, তাই কোথায় সুরসুরি লাগছে দেখি। এই বলে সীমান্তা ছেলেটাকে ইচ্ছে করে আরো বেশি সুরসুরি দিতে থাকে। এদিকে শৈলেশের দূর থেকে বাবা ছেলের খুনসুটি দেখছে। সীমান্তের এমন হাস্যজ্জ্বল রূপ দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যে লোক সারাদিন বিভিন্ন পাপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে সে কি এভাবে প্রাণ খুলে হাসতেও পারে? হঠাৎ ছেলেটার শৈলসীর দিকে আঙুল তাক করে নিজের বাবাকে জিজ্ঞেস করে, পাপা ও কি আমার নতুন আম্মা? সীমান্ত একবার দৃষ্টি ঘুরিয়ে শৈলসীর দিকে তাকায়। বিধ্বস্ত শৈলসীর মেঝেতে পড়ে আছে। তার বিস্ময়কর চোখ দুটো তাদের পা বাপ ছেলের দিকে নিবদ্ধ। সীমান্ত একটা ছোট নিঃশ্বাস ফেলে তারপর আবারও একটু হাসার চেষ্টা করে ছেলের নুহাসে কপালে ঠোঁট ঠেলিয়ে বলে, হ্যাঁ বাবা, ও তোমার পছন্দ হয়েছে নতুন মাম্মাকে? নুহাস জলদি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আবারও শৈলসীর দিকে তাকায়। তবে এবার শৈলসীর চোখে পানি চোখে পড়ে 1.5 বছরের বাচ্চাটা। সাথে সাথেই সীমান্তের গালে হাত রেখে মুখটা বেজার করে বলে, মাম্মা কাঁদছে তো? তুমি কি বকেছো মাম্মাকে? তোমার নতুন মাম্মা অনেক দুষ্ট, পাপার একটা কথাও শোনে না, তাই পাপা মাম্মাকে একটু বকা দিয়েছে। এবার আর নুহা সীমান্তর দিকে তাকায় না। সে তখন শৈলসীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। একটু পর সে নিজে থেকে বাবার কোল থেকে নেমে শৈলসীর দিকে পা বাড়ায়। তার খালি কাছে এসে নুহাস তার গালের আদরে পরশ দিয়ে বলে, মাম্মা কেঁদো না, দেখো আমি আদর করে দিয়েছি তোমাকে, পাপা আর তোমায় বকবে না। শৈলসী কিছু না বলে সে তো বর্তমান মুগ্ধ নয়নে নিজের সামনে দাঁড়িয়ে থাকা আদরে বাচ্চাটাকে দেখছে। যত দেখছে তত যেন মায়ায় জড়িয়ে যাচ্ছে। গোল গোল চোখ, খাড়া নাক আর চেহারায় আদো ঠিক যেন সীমান্তের সাথেই হুবাহুব মিলে যায়। সীমান্তর কার্বন কপি শৈলসীর তখন ঘরের মাঝে। বিষাদয়ন তার জীবনে একটুখানি নিষ্পাপ ছোঁয়া পেয়ে সে যেন মাতাল হয়ে যায়, অবশ হয়ে যায়। হাত দুখানা একটু উঁচিয়ে ধরে নুহারকের দিকে। নুহাস ও শৈলসীর আদরে ডাক বুঝতে পেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, মামা তুমি অনেক সুন্দর, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? শৈলসী কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার মনে পড়ে যায় এত অন্য কারো ছেলে, আর একজন নারী তাকে গর্ভে ধারণ করেছে। বাচ্চাটা তো তার রক্তের কেউ না, তবুও কেন এত মায়া হচ্ছে বাচ্চাটার উপর? শৈল নিজের মন থেকে বারবার প্রশ্ন করে, কি উত্তর পায় না। চোখ ঘুরিয়ে সামনে তাকাতেই সীমান্তকে দেখতে পায় শৈলসী। সাথে সাথে তার মনে পড়ে যায় একটু আগে ঘটা প্রতিটা মুহূর্তের কথা। রাগ জেদ একাকার হয়ে শৈলসী মাথা ছাড়া দেয়। ঠিক তখন বেশ জোরে ধাক্কা দিতেই সে নুহাকে নিজের কোল থেকে দূরে সরিয়ে দেয়। তাল সামলাতে না পেরে বাচ্চাটা মেঝের ওপর ধপাস করে পড়ে গেলে সাথে সাথে ঠোঁট ভেঙে কান্না করে দেয়। সীমান্তা দৌড়ে এসে নুহাসকে কোলে তুলে নেয়। তারপর তাকে আদর করতে করতে বলে, কেঁদো না বাবা, কোথায় ব্যথা পেয়েছো? পাপাকে বলো। বাবার কোলে নুহাস আর জোরে কান্না করতে থাকে। রাগে সীমান্তের চোখ লাল হয়ে ওঠে। পাশে ফিরে রাগে কাঁপতে কাঁপতে শৈলসীকে বলে, শৈলসী তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে ব্যথা দেওয়ার? জন্মের পর এক পর্যন্ত আমার ছেলের গায়ে আমি একটা আঁচও লাগতে দেইনি, আর সেখানে তুমি প্রথম দিনই ওকে ধাক্কা মারলে। শৈলসী ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সীমান্তের গর্জন শুনে দমে যাওয়ার পাত্রী নয় সে, তাই আগের মতোই ঝাঁঝালো কণ্ঠে বলে সে, বেশ করেছি মেরেছি। আপনার এই বেয়াদব ছেলে আমাকে কেন মাম্মা বলে ডাকে? আমি ওর কোন জন্মের মা? পেটে ধরেছি ওকে যে ও আমাকে মা বলে ডাকবে? আপনাদের বাপ ছেলেকে সাবধান করে যাচ্ছি।
আর কোনোদিনও যেন আমার আশেপাশে না দেখি, এই বলে শৈলসী গট গট করে চলে যেতে নেয়। কিন্তু রুম থেকে বের হওয়ার আগেই নুহাসের কান্নাধরা কণ্ঠে কিছু কথা শুনে শৈলসী যেন পাথরের মতো স্তব্ধ হয়ে যায়। মাম্মা, আমাকে রেখে যেও না, আমিও যাব তোমার সাথে। মাম্মা, যেও না। শৈলসী কেমন যেন হাঁসফাঁস লাগছে, বুক ভারী জমে আছে, মনে হচ্ছে তার মনে ভীষণ রকমের চাইছে ছেলেটাকে কোলে নিয়ে আদর করতে, কিন্তু আত্মসম্মান তাকে পেছনে তাকাতে বাধ্য দেয়। তাই কয়েক মুহূর্ত পর সে আবারও পা বাড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। আজ ছেলের জন্য তুমি বেঁচে গেলে শৈলসী, নয়তো এই অবাধ্যতার শাস্তি কতটা ভয়ঙ্কর হতো সেটা তুমি টের পেতে। সীমান্ত চৌধুরী অবাধ্য হয়েছে তুমি, ফল তো পেতেই হবে তোমাকে। বাড়ি ফিরে নিজের ঘরে জিনিসপত্র একের পর এক ভেঙে চলেছে শৈলসী। আজ কোনো কিছুতেই যেন রাগকে দমাতে পারছে না সে। নিজেকে ভীষণ রকমের নোংরা ও অপবিত্র লাগছে, কারণ একটা তার চেয়েও প্রায় দ্বিগুণ বয়সী লোকটার তাকে শুয়েছে। শুধু শুয়েছে, সে থেকে থাকিনি, চুমুও খেয়েছে। এগুলো মনে হতেই নিজের চুল আঁকড়ে ধরে চিৎকার করে উঠে শৈলসী। পাশের রুমে শৈলসীর মা বিছানায় শুয়েছিল। মেয়ের এমন পাগলামির শব্দ শুনতে পেয়ে তিনি বিছানা ত্যাগ করেন। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মেয়ের রুমে পৌঁছে চারদিকে তাকিয়ে একটা ছোটখাটো ধর্তাস্তূপ দেখতে পায়। মেয়ের রাগ সম্পর্কে তার ভালোই ধারণা আছে, কিন্তু হঠাৎই এর রাগের কারণ তিনি খুঁজে পান না। তাই এভাবে নিজের মেয়ের সামনে দাঁড়িয়ে তার হাত থেকে ফুলদানি রাখা কেড়ে নেয়, বিছানার উপর রাখে। বাবারে বাবা, তোদের কারণে কি বাড়িতে মানুষ তো দূরে থাক, কাকপক্ষীও টিকতে পারবে না। বলি, হয়েছে কি? ভাঙছিস কেন এসব? টাকা দিয়ে কিনে নি জিনিসগুলো নাকি কেউ মাংনা দিয়েছে? ষোড়শী কিছু বলে না, বিছানার উপর চাপ করে বসে হাত দুটো কসলাতে থাকে। ভেজা চোখ দুটো তার কোনো থেকে বের হয়ে আসে উপক্রম। মেয়ের পাশে বসে তার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে বলবি তো? আমি তো অন্তর্যামী নয় যে চোখ দেখে সব বুঝে ফেলবো। বল না মারে, আসিস কেন এত? রেগে আছিস কেন এত? আমাকে জিজ্ঞেস না করে সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করলে পারো। লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ। আদরের ছেলের নামে বাদর নাম শুনেই আপনা আপনি শৈলর মায়ের মুখ কুঁচকে যায়। সুর পাল্টে তিনি গলায় বলেন, সাদাত আবার কি করেছে? ও তো সকাল থেকে ওর রুমেই আছে। রুমে আছে নাকি নেশা করে পরে আছে সেটা গিয়ে দেখো। তোমার আদরের ছেলে 50 লক্ষ টাকা জুয়া ডুবিয়ে এসেছে। টাকাগুলো নিয়েছিল সীমান্তার চাচার কাছ থেকে, তাও আবার আমাকে বন্ধক রেখে। তুমি ভাবতে পারছো মা, তোমার ছেলে কতটা নিচে নেমেছে? শৈলসীর মা কিছু একটা বলতেই যাবে, ঠিক তখনই সাদার দরজার সামনে এসে দাঁড়ায়। ড্রাগস নিয়ে নিজের রুমে এতক্ষণ পড়ে থাকলেও বোনের চিৎকার শুনে সে বেরিয়ে এসেছে। কি হয়েছে কি শৈল, এত চিৎকার করছিস কেন? উঠেছিস তুই? ড্রাগের ডোজটা বুঝে আজ কম পড়েছে ভাইয়া? চোখ দুটো কালকের মতোই লাল হয়নি? আজ কি মেয়াদি উত্তীর্ণ গাঁজা খেয়েছিস? শৈলী চড়িয়ে সব কাটা দাঁত ফেলে দেব তোর। বড় ভাইয়ের সাথে কি করে কথা বলতে হয় ভুলে গেছিস? শৈলীও নিজেকে দমাতে পারে না, অতি উত্তেজনায় সে উঠে দাঁড়িয়ে সাদাতের সামনে কাট কাট গলায় বলে, আমি কিছু ভুলিনি। ভুলেছিস তো তুই যে আমি তোর বোন হই। তা না হয় এই মাঝবয়সী পুরুষের হাতে তুই কি করে আমায় তুলে দিতে পারলি? সাদার দরজায় একটু হেলান দিয়ে দাঁড়ায়, যেন শৈলর কোনো কথা তার গায়ে রাখছে না। ভালোই তো হলো বিনা যৌতুকে এমন একটা ঘর পেয়ে পেয়ে গেলি শৈল। বয়সটা চাচার একটু বেশি হলেই দেখতে তো এখনো তাগড়া যুবকের মতো। মানিয়ে নে, এইটা তোর নিয়তি। এই বলে সাদাত রুম থেকে চলে যায়, একেবারে জন্য ফিরে তাকায় না। এদিকে শৈলসী তোর আগে জ্বলে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শৈলসীর মা উঠে মেয়েকে বোঝাতে থাকে, দেখ না সীমাতা, ছেলেটাকে তো ভালো টাকা পয়সা আছে, তুই রাজনানীর মতো থাকবি। মা টাকার জন্য এমন কাউকে নিয়ে বিয়ে করব যার আগেও বিয়ে হয়েছিল, আর সে সংসারে তার একটা ছেলেও আছে। চাচার আগে বউ কোথায় সে কি জানে?
চাচা দ্বিতীয় বিয়ে পায়তারা করেছে। শৈলশীর কথা শুনে তার মায়ের মুখ শুকিয়ে যায়। ভাঙা গলায় বলে, সীমান্তর আগে বউ তো ছেলেটাকে জন্ম দিতে গিয়েই মারলো। সবই খোদার ইচ্ছে, না হয় এত কম বয়সে কেউ মরে। মায়ের কথা শুনতে ষোড়শীর বুকটা ধক করে ওঠে। মনে পড়ে যায় কিছুক্ষণ আগে নুহারের সাথে করা তার খারাপ ব্যবহার। মাথাটা নুয়ে সে ভাবতে থাকে, ইস, মারার মা মারা ছেলেটার সাথে এমন করলাম। ছেলেটা তো কোনো দোষ নেই, মাকে কখনো পায়নি বিধায় আমাকে মা ডেকেছে। ঠিক হলো না কাজটা। কিন্তু পরক্ষণে নুহাসের সাথে জুড়ে থাকা সীমান্তার নামটা মনে হলে শৈলশীর ভাবনাটা পাল্টে যায়। নিষ্ঠুরতা চেয়েও তার ভেতরে, মানে বলে আমাকে কেন ওদের বালিশ হতে হবে? আমি কি শুধু শুধু আমার জীবন নষ্ট করব? টাকা তো কমতি নেই। ছেলের জন্য একটা বেবি সিটে রাখলেই তো হয়, না তাকে কচি মেয়ে বিয়ে করতে হবে। আরোরা তাবাসসুম শৈলী, প্রিন্সিপাল স্যারের রুম থেকে আপনার ডাক এসেছে। এক্ষুনি যেতে বলেছে আপনাকে। সকাল থেকে পরপর 2 ক্লাস সেরে বেশ চাঙ্গা মেরেই ক্যাফেটারিয়াতে বসে বান্ধবীদের সাথে আড্ডায় মেতেছিল শৈল। কলেজে আজ এইটুকু সময় সে জীবনের দুঃখ ভুলে থাকে, কিন্তু এই বরাদ্দকৃত সময়ের মধ্যেও পিয়ন এসে এমনভাবে নাক গলাবে কল্পনাও আনতে নাই শৈল। সবেমাত্র চায়ের কাপ চুমুক দিয়েছিল বসে আনমনি, সকাল জামায় যেন মাটি হয়ে গেল। পিয়ন আকরাম চাচাও আর আসার সময় পেল না। বান্ধবীগুলোও মুখ বেজরা হয়ে গেল। শৈলশী তাদেরও ইশারায় সান্ত্বনা দিয়ে আকরামকে বলল, চাচা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আকরাম চলে গেল। ব্যাগপত্র গুছিয়ে শৈলশী উঠে দাঁড়াতে তার পাশে বসে থাকা রূপা তার হাত টেনে বটে উঠল। হঠাৎ স্যার তোকে ডাকলো কেন? কোনো আকাম করেছিস নাকি শৈল? এবার শৈলর মুখও হালকা চিন্তা ভাব। এক মুহূর্ত ভালো করে চিন্তা করে সে বলে, এমন কিছু তো মনে পড়ছে না। দেখে গিয়ে কি হলো আবার? শৈলী বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে প্রিন্সিপালের রুমের দিকে পা বাড়ায়। সে এই বিষয়ে একটু অবগত নয় যে তার সাথে ঠিক কি হতে চলেছে। বাইরে থেকে অনুমতি পেয়ে প্রিন্সিপালের রুমে প্রবেশ করতে স্যারের থেকে পাশের চেয়ারে সীমান্তাকে বসে থাকতে দেখে শৈলী যেন থমকে যায়। বুকে ধড়ফড়ানি যেন এক মুহূর্তের মধ্যেই বেড়ে যায় দ্বিগুণ হারে। পৃথিবীর সবচেয়ে ঘৃণা মানুষটা তার চোখের সামনে পায়ের উপর পা তুলে বসে আছে, আর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ষোড়শীর ইচ্ছে করছে রাগে চিৎকার করতে, কিন্তু স্যারের সামনে সিন ক্রিয়েট করার মতো বেয়াদব সে নয়। তার মনের রাগ মনে দম করে শৈলশী স্যারকে সালাম জানিয়ে বলে, স্যার ডেকেছিলেন? হ্যাঁ শৈলী। মা তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে জানালে না। সীমান্তা স্যার আজ না আসলে তো জানতেই পারতাম না তুমি ওনার হবু স্ত্রী। প্রিন্সিপাল স্যারের সাথে শৈলশীর পরিচয় অনেক দিনের। উনি শৈলীকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তাই শিক্ষক ছাত্রীর পাশাপাশি তাদের আরও একটি সম্পর্ক রয়েছে, যেটাকে বাবা মেয়ের সম্পর্কের সাথে খানিক তুলনা করা যেতেই পারে। শৈলী বেয়াদব বোকা দায়ে পড়ে যায়। একেবারে সীমান্তর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে সলজ্জা মুখে মাথাটা নিচু করে ফেলে। স্যার ও ব্যাপারটা বুঝতে পারেন, তাই তিনিও আর এই বিষয় নিয়ে কিছু বলে নাই। হুট করে সীমান্তা নিজের আসর থেকে উঠে দাঁড়িয়ে বলে, স্যার আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি আর আমার হবু স্ত্রী শৈলীর রাগে গা জ্বলে যায়। ইচ্ছে করে লোকটার গলায় চেপে ধরতে, কিন্তু সেটা কল্পনায় সীমাবদ্ধ থাকে, বাস্তবে রূপান্তর করা যায় না। ও শিওর। কথা বলো তোমার। এই বলে প্রিন্সিপাল স্যার রুম থেকে বাইরে চলে আসেন। উনি চলে যেতে সীমান্তা নিজের আগে রূপে ফিরে আসেন। রুক্ষা হাতে শৈলীর হাতে পিছমোড়া করে তাকে দেওয়ালে বিপরীতে চেপে ধরে। তারপর রাগে কিরমির করে বলে, শৈলী পরপুরুষের সাথে রং তামাশা করতে তোর বাধে না? আমাকে বিয়ে করতে বলেই যত রাজ্যের আপত্তি তোর। সকালে এই ছেলেটার সাথে তোর হাসছিলি কেন? ভাতার লাগে তোর যা গায়ে ঢলে ঢলে পড়েছিস। ব্যথায় তখন শৈলীর বেহাল অবস্থা, তবুও নিজেকে সীমান্তর কাছে থেকে ছাড়ানোর জন্য প্রাণপণে ছটফট করে চলেছে সে। একসময় সীমান্ত তাকে ছেড়ে দিয়ে
শৈলী তার বুকে ধাক্কা দিয়ে তাকে নিজের কাছে থেকে সরাতে চায়, কিন্তু সীমান্তার শরীরে যেন শক্ত পাহাড়। শৈলী সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সীমান্তা তার চুলের গোছা শক্ত করে চেপে ধরে বলে, খুব খারাপ লাগে আমি স্পর্শ করলে। আর ওই ছেলেটা যখন স্পর্শ করে তখন খুব ভালো লাগে, তাই না? মুখ সামনে কথা বলুন সীমান্ত চাচা, আমার চরিত্র ভুলেও কলঙ্ক দিতে আসবেন না। আমি আপনার কাছ থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি যে আপনি মন গড়া কথা বলবেন। মুখে খুব বুলি ফুটেছে, তাই না? আগে তো একটা কিছু জিজ্ঞেস করলে ছুটে পালাতে, এখন মুখে মুখে তর্ক করতে শিখে গেছো। তা কে ট্রেনিং দিচ্ছে? ওই ছেলেটা নাকি আরো নাগর আছে। শৈলী আর কিছু বলে না। লোকটার সাথে সাথে কথা বলতেও তার রুচিতে বাজছে। শৈলীকে নিচু দেখে সীমান্তা আর চুল ছেড়ে থুতনি চেপে বলে, এখন কথা বের হচ্ছে না কেন? কথা বলা ভুলে গেছিস নাকি? যা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আয়, এক্ষুনি বেরোতে হবে আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। সীমান্ত সবেমাত্র পকেট থেকে মোবাইল বের করে ড্রাইভারকে কল দিচ্ছিল গাড়ি বের করার জন্য। ঠিক তখনই শৈলী বিরোধিতা শুনে তার চোখ জ্বলে ওঠে। কি বললি আবার বল? আমি আপনার মতো অমানুষের সাথে কোথাও যাব না। শৈলী আর কথা বলার সুযোগ পায় না, কারণ তার ঠোঁট জোড়া তখন সীমান্তের দখলে। জোর করে ঠোঁটে ঠোঁট গুজে সে যেন একরাশ বিরক্ত সারে দিচ্ছে শৈলীর গলায়। এই নির্যাতন সহ্য করতে না পেরে শৈলী সীমান্তের ঝটকা চুলগুলো খামচে ধরে। সীমান্তর সমস্ত শক্তি যেন সীমান্তর শুষে নিচ্ছে, তাই শৈলী প্রতিবাদ করতে ভুলে যায়। চোখ দিয়ে কেবল টুপ টুপ করে পানি পড়ছে তার, কিন্তু সীমান্তের সেদিকে খেয়াল নেই। সে তো আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। তার দুহাত শৈলীর জামা ফাঁক করে ভেতরে প্রবেশ করেছে। নগ্ন পিঠে সীমান্তের ঠান্ডা আঙুল স্পর্শ পেতে শৈলীর জান বের হয়ে আসার উপক্রম। প্রায় 5 মিনিট পর সীমান্ত শৈলীকে ছেড়ে দেয়। শৈলী ধপ করে মাটিতে বসে পড়ে। আশার হয়ে আসছে তার পুরো শরীর। দুজনে তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। সীমান্তা শৈলীর কাছে এসে একটু ঝুঁকে সতর্ক কণ্ঠে বলে, তুই নিশ্চয় চাস না এই ঘটনা পুনরাবৃত্তি হোক, তাই পুরো কলেজের সামনে। আর আমাকে আবার যদি এটা করতে হয়, তবে এবার আরো নতুন কিছু ঘটবে। তখন মুখ দেখাতে পারবি তো? তাই ভালোই ভালোই বলছি আমার সাথে চল। নুহাস অপেক্ষা করছে। সীমান্তার পকেটে হাত গুজে বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে পেছনে আসছে শৈলী। পানি দিয়ে মুখ ধুয়েও চোখ মুখ লাল হয়ে গেছে রয়েছে তার। অন্য দিনকার মতো সীমান্তার পরনে ব্ল্যাক জিন্স, গায়ে ধূসর শার্ট, হাট কইনু পর্যন্ত গোটানো। হাটের পুরুষারের শিরাগুলো দৃশ্যমান, সম্পূর্ণটা মিলে এক সুপুরুষ সে। তাও যাওয়ার দিকে কত তরুণী যে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল তার ইয়াত্তা নেই। সীমান্ত সেসবের দিকে তাকানোর সময় নেই, বরং সে তো চেয়ে আছে গেটের বাইরে দাঁড়ানো প্রাইভেট কারের দিকে। তার সামনে ছোট্ট নুহাস নিজের মাকে একসাথে দেখে খিলখিল করে হাসছে। তারা কাছে এলেই নুহাস দৌড়ে শৈলীর কাছে যায়। তারপর তা পা জড়িয়ে ধরে বলে, মাম্মান, আমাকে কোলে তোলো। শৈলীও তাকে কোলে নেয়। সীমান্তাকে সে যতই ঘৃণা করুক না কেন, জানি এই বাচ্চাটার উপর একটুও রেগে থাকতে পারে না সে। এত আদুরে চেহারা ছেলের এর আগে কখনোই দেখেনি। নুহাস তার গালে হাত দিয়ে আদর করতে করতে বলে, মাম্মা, কালকে মতো আজকেও আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোমার মাম্মা আর তোমাকে ছেড়ে যাবে না, আর যেতে চাইলেও পাপ্পা সেটা হতে দিবে না। সীমান্তার কথা শুনে শৈলী তার দিকে ভ্রু উঁচিয়ে তাকায়। কথাগুলো যেন তার বুকেই বিঁধেছে। সীমান্তে এত বড় স্পর্ধা দেখে শৈলী না অবাক হয়েও পারছে না। আগুনের ঘি ঢেলে মতো সীমান্ত একটা কাজ করে, জনসম্মুখে শৈলীর দিকে তাকিয়ে তার চোখে টিপ দেয়। এতে শৈলী ক্ষেপে গিয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই সুযোগ বুঝে সীমান্তার ড্রাইভারের দিকে ফিরে তাকে বলে, তুমি বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি, আমি আজ ড্রাইভ করব। ড্রাইভার চলে যাওয়া সীমান্তা একগাল হেসে শৈলীর দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠো। প্রথমে একটা রেস্টুরেন্টে যায়, খুব খিদে পেয়েছে। বাবার সাথে তাল মিলিয়ে নুহাস বলে ওঠে, আমারও খিদে পেয়েছে।
মাম্মা চলে যায়। শৈলী নুহাসের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। তারপর গাড়ির কাছে গিয়ে পেছনের সিটের দরজা খুলতে বসতে গেলে সীমান্তা তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে কাঠ হয়ে কণ্ঠে বলে, পেছনের সিটে বসে কি প্রমাণ করতে চাইছেন ম্যাডাম? ড্রাইভারের জায়গায় আমি ড্রাইভ করেছি দেখে যে আমি ড্রাইভার হতে গেছি এমনটা নয়। আমি গাড়ির মালিক। তুমি নুহাসকে নিয়ে সামনে এসে বসো। শৈলী সীমান্তার দিকে কটমট করে চায়। রাগে তার ইচ্ছে করেছে সীমান্তের চুলগুলো টেনে ধরে সেও বেশ সাবলীল কণ্ঠে সীমান্তাকে বলে, আপনি গাড়ির মালিক হতে পারেন, কিন্তু আমি তো না। আমি একদিনের মেহমান মাত্র। আজই হয়তো প্রথম আর শেষবারের মতো গাড়িতে চড়েছি। তাই আপনার পাশের সিটে বসে সকলে বিদ্রূপ করতে চায় না। শৈলীর কথা শুনে সীমান্তা বেশ মজা পায়। সে শৈলীর ওপর একটু ঝুঁকে বলে, একদিনের মেহমানকে কি করে সারা জীবনের মেহমান বানাতে হয় সীমান্তা চৌধুরী সেটা ভালো করে জানে। চুপচাপ সামনে এসে বসো। কথাগুলো যেন দ্বিতীয়বার বলতে না হয়। সীমান্তার বলা কথা শুনে শৈলের গা শিরশিরে ওঠে। লোকটার কণ্ঠে কিছু একটা তো আছে যেটা তার শরীরের শিহরণ বয়ে বয়ে দিতে সাক্ষম। শৈলী আর অবাধ্যতা করে না, সামনের সিটে গিয়ে বসে পড়ে। সীমান্তে এক হাত গাড়ির স্টিয়ারিং ধরে থাকলেও গাড়ি চালানোর চেয়েও তার বেশি মনোযোগ তার পাশে বসা দুটো প্রাণীর ওপর। নুহাস শৈলীর কোলে বসে বাচ্চামো কথাবার্তা চালিয়ে যাচ্ছে। শৈলী যথেষ্ট সায় দিচ্ছে। শৈলীও যেন সন্তান সমতুল্য ছেলেটার সঙ্গ পছন্দ করতে শুরু করেছে। সীমান্তা সেটা বুঝতে পারে। এতে তার চলবে। তার ছেলের জন্যই তো সে মা খুঁজতে চলেছে, নয়তো নিজের জন্য স্ত্রী তো সে চাইলে কম পেত না। মা ছেলের খুনসুটির মাঝে সীমান্তে হঠাৎই বেগাদা দেয়। তোমার কোন ধরনের রেস্টুরেন্ট পছন্দ? তোমার শৈলী চাইনিজ, থাই নাকি দেশি? একটা হলেই হলো, যেটা আপনার ইচ্ছে। ছোট একটা উত্তর দিয়ে শৈলী আবারও মনোযোগ দেয় নুহাসের দিকে। শৈলী আদর করে নুহাসের গাল টেনে দিচ্ছে। কে বলবে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই? এদিকে সীমান্তের মন একটু একটু হিংসে হচ্ছে। ছোট হওয়ার নুহাস কত আদর পায়, আর ও যখনই শৈলীকে একটু ধরতে যায় তখনই শৈলী পাল্টা আক্রমণের শিকার হয়। এ কারণে সীমান্তার ব্রহ্মবাড়িয়ার মেয়ে বিয়ে করতে চায়নি। নেহাত শৈলীকে তার আগে থেকেই পছন্দ ছিল, নয়তো জেনে শুনে কে ব্রহ্মবাড়িয়ার মেয়েকে ঘরে আনে। গাড়ি থেকে এসে থামে নামি দামি এক রেস্টুরেন্টের সামনে। সীমান্তা গাড়ি থেকে নেমে শৈলীর জন্য দরজা খুলে দেয়। শৈলী গাড়ি থেকে নেমে নুহাসকে কোলে নিয়ে ভেতরে চলে যায়। একেবারের জন্য সীমান্তের দিকে ফিরেও চায় না। সীমান্তা অবাক হয়ে নিজের মনে আওড়ায়, কপাল করে মেয়ে পছন্দ করেছি সেটা। সারা শরীরে রক্তের বদলে বোধহয় আল্লাহ তেজ ঢুকিয়ে দিয়েছে। একটা ধন্যবাদ পর্যন্ত বলল না। গাড়ি পার্ক করে সীমান্তা নিজেও রেস্টুরেন্টে ঢুকে তাদের খুঁজতে থাকে। শৈলী নুহাসকে নিয়ে কোণে একটা টেবিলে বসেছিল, তাই সীমান্তা তাদের খুঁজতে একটু দেরি হয় না। সীমান্তা চলে এলো। একটা ওয়েটার মেনু কার্ড হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, স্যার আপনাদের অর্ডারটা জানাবেন প্লিজ। সীমান্তা নিজের জন্য একটা কাচ্চি আর নুহাসের জন্য একটা পুডিং অর্ডার করে। তারপর শৈলীর দিকে তাকিয়ে সে বলে, তুমি কি খাবে? হালকা কিছু। এটা রেস্টুরেন্ট, পাড়ার চায়ের দোকান না যে চা বিস্কুট পাওয়া যাবে। তাড়াতাড়ি বলো মেয়ে। বললাম তো হালকা কিছু অর্ডার করুন। ভাই, এই ম্যাডামের জন্য এক প্লেট তুলা এনে দাও। এ এমন মনে এটা খাবে। সরি স্যার, আমাদের এখানে তো তুলা নেই। তাহলে এমন বালে রেস্টুরেন্ট কেন খুঁজেছো যে তুলা পাওয়া যায় না? এখন এই ম্যাডাম কি খাবে? তিনি তো হালকা খাবার ছাড়া কিছুই খায় না। শৈলী বুঝে যায় সীমান্ত তাকে খেপানোর চেষ্টা করেছে। শৈলী ওয়েটারের দিকে তাকিয়ে বলে, আমার জন্য এক প্লেট কাচ্চি। ওকে ম্যাম। ওয়েটার চলে গিয়ে শৈলী সীমান্তর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু সীমান্ত এসব গায়ে লাগা নাই। সে দুহাত উপরে মুখটা রেখে মুগ্ধ নয়নে শৈলীর দিকে তাকিয়ে থাকে। সময়টা তখন বিকেল গড়িয়ে সন্ধে। দীর্ঘ অনেকটা সময় একসাথে কাটানোর পর তারা বাড়ির দিকে ফিরেছে। শৈলীর কোলেই নুহাস ঘুমিয়ে পড়েছে। শৈলী পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাস্তায় জ্যামের কারণে সীমান্তা গাড়ি থামতে হয়। এমন সময় গাড়ির কাছের কারো আঙুল টোকা শুনে সীমান্তা রাস্তার দিকে তাকায়। দেখতে পায় একটা 5-6 বছরের মেয়ে ফুল বিক্রি করেছে।
আঙ্কেল একটা ফুলের গাজরা নিবেন? এক্ষুনি বানিয়ে বিক্রি করছি, বাসি নয়। মেয়েটার চোখের চাহনি দেখে সীমান্তার মন গলে যায়। এটা কত টাকা? 20 টাকা। সীমান্তা 1000 টাকার নোট মেয়েটাকে ধরিয়ে দেয়। মেয়েটা অসহায় চোখে সীমান্তার দিকে তাকিয়ে বলে, আঙ্কেল মাত্র রাস্তায় বের হয়েছি, এত বড় নোট তো ভাঙতি নেই। লাগবে না, তুমি রেখে দাও। আমাকে সবচেয়ে বড় ফুলের গাজরাটাই দিও। মেয়েটা একটা গাজরা হাতে নিয়ে এগিয়ে দেয় সীমান্তার দিকে। হাসি মুখে রজনীগন্ধার ফুলের গাজরার আন্টি আর ভীষণ খুশি হয়। এই বলে মেয়েটা চলে যায়। সীমান্তা গাজরাটা হাতে নিয়ে পাশে চায়। দেখতে পায় শৈলীও ততক্ষণে ঘুমিয়ে আছে। সে আর তাকে ডাকে না, চুপচাপ গাড়ি চালানো শুরু করে। বেশ খানিকক্ষণ বাদে গাড়ি থামে শৈলীর বাড়ির সামনে। সীমান্তা শৈলীর হাত স্পর্শ করে তাকে ডেকে তোলে। গাড়ির সিটে নুহাসকে রেখে শৈলী বাড়ির দিকে পা বাড়াতে যাবে, অমনি সীমান্তা তার হাত খপ করে ধরে তাকে নিজের কাছে টেনে যায়। কি করছেন? এখানে লোকজন আছে, কেউ দেখে ফেলবে। সীমান্তা তার কথায় কান না দিয়েই শৈলীকে পেছনে ফিরিয়ে হাতের গাজরাটা তার চুলে বেঁধে দেয়। শৈলী পুরোপুরি অবাক। এত স্নিগ্ধ স্পর্শ সে কখনোই অনুভব করেনি। তারপর শৈলী আবারও সীমান্তর দিকে ঘুরে দাঁড়ালে সে শৈলীর ঠোঁটের ওপর আলতো করে চুমু খায়। শৈলী কিছু করার সুযোগ পায় না। তারপর তার কানের কানে সীমান্ত বলে, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে, ঠিক একজন পরিপূর্ণ মায়ের মতো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।